বিএনপি চাচ্ছে যে আপনারা গণভোট করেন, এটাকে পাবলিকের ম্যান্ডেটটা নেন যে আগামী যে এই জুলাই সনদটা করব, সংবিধান অন্তর্ভুক্ত করা বা জুলাই সনদের মাধ্যমে নির্বাচনের পাবলিক সেটা জনগণ সেটা ম্যান্ডেট দেয় কিনা। যেহেতু পার্লামেন্ট নাই, পার্লামেন্ট যদি না থাকে আইন এবং সংবিধান চেঞ্জ করার এখতিয়ার ক্ষমতা কারো নাই, কেউ করতে পারে না। বিএনপি এটা যথার্থই বলেছে। জামাত বলছে না, আপনারা যেহেতু আগের গণভোটগুলো যেরকম হয়েছে সেই গণভোটের মাধ্যমে আপনারা করে এটাকে ভ্যালিডেটেড করতে পারেন। বিএনপি সেটাতে আমি যথার্থই দেখলাম আজকে বলছে না, এটার আগে ম্যান্ডেট নিব তারপরে এটা করা হবে। এখন যেহেতু এটাতে আমরা নাই, ঐক্যমত কমিশন অর্ধেক ঐক্যমতের কমিশনে আমরা নাই, আমরা সেটাতে পার্টিসিপেট করছি না। ওনারা যা করবে, যেটা আজকে দেখলাম জামায়াত সেই সাথে বিভ্রান্তিও প্রকাশ করেছে একই দিনে আসলে নির্বাচনের সাথে যদি গণভোটও হয় সংসদ নির্বাচনের দিন, সেটা আসলে কতটা যৌক্তিক হতে পারে এই প্রশ্ন তো সেটা আলোচনার বিষয়। এটা জামাত বলতেই পারে, জামাত তো আলোচনার টেবিল থেকে বাইরে গিয়ে আন্দোলন করছে। আমরা একসাথে টেবিলে আলোচনা আছি, আমি বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করছি, তাহলে তো আপনার সভাপতিত্বে আপনি এনকোরিংটা এত মানলাম না। জামাত দুইটা একসাথেই করছে। এখন আমার কাছে মনে হচ্ছে বিএনপি যদি এইটাতে সহমত হয় যায়, তাহলে 2 দিন পরে আবার জামাত বলবে ওইটি তাহলে পিআরটা করতে হবে, পিআরে আসেন। পিআর তো আগে বলছিল আপার হাউসে, এখন জামাত বলতেছে পিআর নিম্নকক্ষে করতে হবে, লোয়ার হাউসেও করতে হবে। তাহলে কোথায় আমরা যাচ্ছি? তারপরে যদি আবার 3 নম্বরে এটা অ্যাগ্রিড বিএনপি হওয়ার পর বলে না, জাতীয় নির্বাচন আগে হবে না, আগে আসুন আমরা স্থানীয় নির্বাচন করি, আমাদের পরীক্ষা করি। এখনও কিন্তু অনেক জটিল সমীকরণ বাকি আছে, এটা আমরাও জানি, জাতীয় জানে, সাধারণ মানুষও জানে। সব এক জায়গায় আসতে, আপনি একটু আগে বললেন যে ঐক্যমতে আসার জন্য এতদিন সময় লাগছে কেন? চতুর্থ দিনের মতো বৈঠকে তারা বসেছে। ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা, ক্ষমতায় যেতেই হবে, পাওয়ার এক্সারসাইজ করতেই হবে। আমাদের রাজনৈতিক দলগুলোতে শুধু আগে বর্জুয়া সংগঠনকে, বর্জুয়া রাজনৈতিক দলকে দোষারোপ করা হতো, এখন এইগুলো না, ক্যাডারভিত্তিক দল একই জিনিস, ক্ষমতার এক্সারসাইজ করছে। মাহফুজ অ্যাডভাইজার তো বলেই দিয়েছেন যে ক্ষমতা যারা আছে তারা ভাগাভাগি করে নিয়ে ফেলেছেন অলরেডি। আমি তো মনে করি 3 গ্রুপের ভাগাভাগি, এনসিপি, জামাত, আমার বোন বিএনপিতে তারাও আছে। এখন আগামী দিনে যদি এই 2 জন উপদেষ্টা থাকে, এই ছাত্ররা ইলেকশন করে এনসিপি, তাহলে ডক্টর ইউনূস নিরপেক্ষ কেমনে হবেন? কারণ উনি তো বলেছেন আমার নিয়োগ করতে হলো ছাত্ররা, আবার সেই ছাত্ররা নির্বাচন করছে ওনার রাষ্ট্রীয় ক্ষমতা এক্সিকিউটিভ পাওয়ারে থাকা অবস্থায়, তাহলে ওই নির্বাচনটা কি নিরপেক্ষ হবে? এটা তো যেটা একই কথা, সরকারি আধা সরকারি সহযোগী সবাই মিলে একটা নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনটা যে আগামী দিনে কোয়েকশন মার্ক রয়ে যাবে, এখন করা হচ্ছে যেভাবে সালাউদ্দিন সাহেব বলছেন আগামী দিনে কিন্তু এগুলো ধরা হবে যদি হিসাব নিকাশ না করে আমরা সব কিছু এখন করতে চাই। ঠিকই আগামী দিনে এক সময়। আপনারা কিসের পক্ষে? আপনার দলকে যদি আমি সেই প্রশ্ন করে দিই, আসলে আপনারা কি আগের পক্ষে, যেমনটা জামায়াত বলছে গণভোট আগে হোক, সেটা যেমন জামায়াত পরিষ্কার বলছে, আর বিএনপি বলছে সংসদ নির্বাচনের দিনই হোক, আপনার দল আসলে কোন বিষয়টির পক্ষে? সেই প্রশ্নটা আমার ছিল। কিন্তু আমাদের দল তো পার্টিসিপেট করছে না এই অর্ধেক পার্টিসিপেট না করলেও একটা সমর্থনের ব্যাপার আছে। করছি না, সে তো আমরা ডিসিশন দলীয় বসে সিদ্ধান্ত নেইনি। ওদের শেষ হওয়ার পরে আমাদের দলীয় ফোরামে বসে দলের সিদ্ধান্ত জাতিকে জানানো হবে, আমরা কি চাচ্ছি কি না, সেটা দল থেকে সিদ্ধান্ত হবে, সর্বসম্মতি পাবে। আমরা এসে আপনাদের সামনে সেটা জাতির সামনে বলবো যে আমরা কি চাচ্ছি। দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা ভালো হবে সেটাই জাতীয় পার্টি চাবে এবং সেটাই জাতীয় পার্টির দাবি থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। এটিও তাজুর রহমান। এবারে যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য। আপনার কি মনে হয় এই বক্তব্য আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে নাকি আসলে বাস্তব উদ্বেগ প্রকাশ করছে? এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি। ওনার এই অভিযোগের সুর বিএনপির দিকে কেন? কি বলবেন আপনি? আমি আগে মঞ্জু ভাইয়ের কথার উত্তরটা দেই। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না, এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা কনসেনসাসে এসে নির্বাচনের ফয়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন। এই সাথে যদি আপনি নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান, উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে, এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়াল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন, এবং শুধু দেশের বাইরে তো না, বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন। সো এই জন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না। সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো, তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে, তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে,
আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে। আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা, এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড়। সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয়। শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিহ্বল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম, এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে, কোনো রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে। এবং ভেরি রিসেন্ট যেই ইন্টারভিউটা আমাদের প্রধান উপদেষ্টা দিলেন, সেখানেও কিন্তু তিনি বেশ কিছু জায়গা একটু হেইজি বা একটু অস্পষ্ট রেখেছেন। তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম স্থগিত আছে আপাতত, এবং তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে। বিষয়টির মধ্যে এক ধরনের, এবং সেই সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান, ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে, রাজনৈতিক অসুস্থতা, ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান। ধরুন কোন একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না, কোন একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন না, আপনাকে কল করা হলে ইনভেরিয়েবলি আপনি বলবেন আমি অসুস্থ। এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস। সো এই ধরনের অজুহাত আসতে পারে, কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি, মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে। এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন, আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা, এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এবং অস্থিরতা আসলে অস্থিরতা হচ্ছে। আপনি দেখুন 700-র উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাড়ি বসানো হয়েছে। আমি কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না। কোনো একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক, এবং কোন মহল এটা আমি জানি না, কিন্তু আপনিও জানেন না। সরকারের দায়িত্বই মহলটিকে খুঁজে বের করা। আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও মব ভায়োলেন্স হচ্ছে, সরকার নিন্দা জানানোর বাইরে। আচ্ছা, কোন সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত। আমরা কিন্তু তার বাইরে সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই। এখনই আপনার হেডলাইনে যাচ্ছিল 6,67,000 কোটি টাকা মন্দরিন। বাংলাদেশের ইতিহাসে এত মন্দরিন কোনোদিন হয় না। 2.5 লক্ষ কোটি টাকা এক বছরে হয়েছে। জি ব্যারিস্টার রুমিন ফারহানা, এই বিষয়টি আবারও আসবো, আমরা একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি গণভোটে ঐক্য, সময় নিয়ে অনৈক্য শিরোনামে। আর এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাকে স্বাগত। আবারও যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আপনি আসলে কথা বলতে পারেননি, আমরা সময় স্বল্পতার কারণে বিরতিতে চলে গিয়েছিলাম। আমরা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের একটি বক্তব্য। তিনি বলেছেন 72-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি। অর্থাৎ আমি যদি একদম সুস্পষ্টভাবে বলি, উনি বলেছেন 72-এর সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করে। এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়ছে, অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া। আপনার কাছে আমার সেই প্রশ্ন ছিল যে তার এই অভিযোগের সুর কেন বিএনপির দিকে? অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। আমরা যখন কোনো ভুল করি, বিশেষ করে বাচ্চারা খেয়াল করবেন বাসায়, ওরা যখন কোনো ভুল করে দ্রুত সে চেষ্টা করে দোষটা কার উপরে দিয়ে আগে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে। আমরা কিন্তু কেউ এখনো প্রশ্ন তুলি নাই, যখন বাংলাদেশে কেবলমাত্র নৌকা এবং নৌকাই নির্বাচন করেছে, তখন নৌকার পাশাপাশি আরেকটা পোস্টার সারা বাংলাদেশে উড়ে বেরিয়েছে, উড়ে, সেটা হাত পাখা ইসলামী আন্দোলন। আমরা কিন্তু কেউ প্রশ্ন করি নাই যে ইসলামী আন্দোলন কি করে গত 15 বছর বাংলাদেশের মাটিতে নিরঙ্কুশভাবে তাদের মহাপ্রতাপে রাজনীতি করে যেতে পেরেছে, যেখানে বিএনপির মতন এত বড় একটি পলিটিক্যাল পার্টিকে কমপ্লিটলি মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু প্রশ্নগুলো কখনো তুলি নাই, এবং তুলি নাই বলেই এখন তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্সের মতো আগেই নিজের ডিফেন্সটা নেওয়ার একটা চেষ্টা করছেন। দেখুন, 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ: 72-এর সংবিধান, ভারতের স্বার্থ রক্ষা এবং বিএনপি। 72-এর সংবিধান কি আসলেই 72-এর সংবিধান আছে, নাকি 17টা সংস্কারের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে? এইটা একটা বিরাট প্রশ্ন। এই 72-এর সংবিধান থাকা অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, এবং বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে বিভিন্ন সময় জোটের সঙ্গী হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল। সো এই যে 16টা 17টা অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পার্টির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। সো এটাকে যদি আপনি 72-এর সংবিধান ধরেন, দ্যাট ইজ নট রাইট। ভারতের স্বার্থ
বাংলাদেশে গত 15 বছর আপনি যদি গণতন্ত্রের পক্ষে বলতেন, মানুষের ভোটের অধিকারের পক্ষে বলতেন, আইনের শাসন, ন্যায় বিচার, বৈষম্য নিরসনের কথা বলতেন, আপনাকে একটা কথা দিয়ে থামিয়ে দেয়া হতো, আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং আপনি রাজাকার শাবক। এই শব্দটা আমার মনে আছে, কারণ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী আরাফাত একটা বিরাট কলাম লিখেছিল যে রাজাকার শাবকদের বাংলাদেশে বাস করার অধিকার আছে কিনা। এখন আমরা দেখছি 5ই অগস্টের পর সব একই রকম আছে, তেমন কিছুই বদলায় নাই। নতুন নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে, মব কালচার যুক্ত হয়েছে, বাড়ি বাড়ি ঢুকে ডাকাতি যুক্ত হয়েছে, অনেক কিছু যুক্ত হয়েছে। সেই সঙ্গে রাজাকারের বদলে এখন ভারতের দালাল রয়ের এজেন্ট ট্যাগ দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে। অর্থাৎ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে 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 বিষয়টিকে একেবারে খেলো করে ফেলেছিলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একেবারে খেলো করে ফেলেছিল, অতি ব্যবহারে লেবু বেশি ইয়ে করলে তো তিতা হয়ে যায়, সেরকম করে ফেলেছিল। একই রকম তেতো করা হচ্ছে। আপনি এখন মানুষের ভোটের অধিকারের কথা বলেন, আপনি একটা নির্বাচনের কথা বলেন, আপনি বাক স্বাধীনতা প্রকাশ হিসেবে আপনি ফেসবুকে আপনার মতামত দেন কিংবা টকশোতে আপনি কথা বলেন, মুহূর্তের মধ্যে আপনি হয়ে যাবেন রয়ের এজেন্ট, ভারতের দালাল। ভেরি ইন্টারেস্টিং। গত 15 বছর ভারতের বিরুদ্ধে কিন্তু খুব টু শব্দটা আমরা কাউকে তেমন করতে দেখি নাই। তখন যখন আমি ঠিক এইভাবেই, আমার কোনো খাতে কোনো পরিবর্তন হয় না, কথারও পরিবর্তন হয় না, অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয় না, লুকেরও পরিবর্তন হয় না, আমি যখন এখন কথা বলি তখন কিন্তু তখন যারা আমাকে ঈশ্বর জ্ঞানে এত ভালো এত ভালো এত ভালো কথা বলি তাদের খুব পছন্দ হতো, তারাই এখন আমাকে অবলীলায় ভারতের দালাল রয়ের এজেন্ট বলে। সো এই যে একটা সংস্কৃতি যে মতের সঙ্গে না মিললেই তাকে মেলাইন করার জন্য আপনি যে কোনো কিছু বলেন, এটাই 15 বছর ধরে চলে এসছে এবং সেটার কন্টিনিউয়েশন আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি ইসলামী ঐক্যজোটের যে কথাটা বললেন না, সেটা এই জায়গা থেকে খুব ভিন্ন কিছু না। এবং সেই সাথে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাউজুল করিমও একটি কথা বলেছেন। তিনি বলেছেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে, তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। খালি নেতা দল কিংবা শুধু দেশ বদল করলে আসলে শান্তি আসবে না, শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারবো। ওনার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দারুণ বলেছেন। এখন এই দারুণ কথাটা মানুষ যদি বিশ্বাস করে ওনাকে ভোট দেবে, উনি সরকার গঠন করবে, উনি দেশের পরিবর্তন আনবে, কোনো অসুবিধা নাই তো। এই কথাটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন যারা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, বাইনারি, অনেকগুলো কিছু কিছু মানে কয়েকটা শব্দ শিখে সেগুলো জার্গল করে যেভাবে পলিটিক্সটাকে দীর্ঘদিন ধরে করেছে আমরা দেখেছি, সেই মানুষগুলোই যখন দেখি 10 লক্ষ টাকার জন্য আওয়ামী লীগের নেতার বাড়িতে হানা দেয়, কিংবা যখন দেখি উপদেষ্টাদের 9-6 নিয়ে তারাই কথা বলে, কিংবা তাদের পিএসদের দুর্নীতির খবর যখন প্রকাশিত হয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে যখন ধরা পড়ে সমন্বয়ক পরিচয় দিয়ে, তখন তো আসলে আর এই নতুন বন্দোবস্তের কোনো অর্থ থাকে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবারে যেতে চাই এটিও তাজুর রহমান আপনার কাছে। আবারও যেতে চাই আসলে গণভোট নিয়ে। জুলাই বাস্তবায়নে আসলে সবাই গণভোটের সিদ্ধান্তে একমত হয়েছে। এর মধ্যে জামাত যেমনটা বলছিল যে তফসিলের আগে এই গণভোট হতে পারে, কিন্তু এখানেও বিপদ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। যেমনটা ধরেন মিশর ও তিউনিসের উদাহরণ দিয়ে তারা বলছেন একাধিক নির্বাচনের কারণে ভোটার উপস্থিতি ক্রমেই কমে যায়, এতে বৈধতার সংকট তৈরি হবে। আপনি এই বিষয়টির সাথে কতটুকু সমর্থন যুক্ত করবেন? আমার সমর্থনই কিছু আছে যায় না। সবচেয়ে বড় কথা হলো এখন যারা আছেন ঐক্যমত কমিশনে চিন্তা করছেন নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেন যেতে হয়। দুইটা পক্ষ, বিএনপি ভার্সাস জামাত, যেতেই হবে। আর আরেকজন আছেন পীর ফজলুল করিম, যিনি কথা বলছেন জাতীয় পার্টির বিরুদ্ধে। জাতীয় পার্টির সাথে কিন্তু উনি জুটো করেছিলেন, উনি কিন্তু পাখা নিয়ে লাস্ট মেয়র নির্বাচনেও করেছিলেন। মেয়র নির্বাচনে ওনার ভাই ছিল রিয়াতে, বরিশালে, ওইখানে যখন থাবাটা খাইলো তারপরে এই সরকারের বিরুদ্ধে আসছে, আবার কথাবার্তা শুরু করলো। আগামী নির্বাচনে আপনি কিভাবে করবেন, দেশের মানুষ কিভাবে ভোট দিবে? ভোট তো দিবে, নির্বাচন যদি করেন, সেই নির্বাচন এই পুলিশ করতে পারবে? এই পুলিশ তো এখনও মব বন্ধ করতে পারছে না। গ্যাংস্টার ইয়াং যারা আছে, কিশোর গ্যাং, প্রতিদিন মোহাম্মদপুর মিরপুরে যে অবস্থা করছে, পুলিশ কন্ট্রোল করতে পারছে না। আপনি 99 কল দেন, পুলিশে জিজ্ঞাসা করার ঘটনা কী, বলে আমার মারতেছে, ওই কলের রিজার্ভটা 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে পুলিশ আসবে। আপনার এই 42 লক্ষ যদি পোলিং স্টেশন বুথ থাকে, এটা কন্ট্রোল কী করবে? এখানে যদি একটা পক্ষ বৃহত্তর একটা শক্তির নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই নির্বাচনকে আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা করার জন্য আপনার যে সক্ষমতা এই সরকারের, সেটা তো নাই। নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা ছিলেন, উনি নিজে বলছেন এখানে কয়েকজন উপদেষ্টাকে এখানে বসে আমরা ভুল করেছি, এদের ইতিহাস বাইর করবো আরও কয়েকদিন পরে। মাসুদ কামাল আজকে বলেছেন এদের পাসপোর্ট আগে থেকে যেন রেখে দেওয়া হয় যাতে পালিয়ে যেতে না পারেন। কেন বলা হচ্ছে? কি কারণে বলা হচ্ছে? এখন যারা আছেন ওনারা কি নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা রাখেন?
3 মাস নির্বাচনের বাকি, এখনও ঐক্যমত হওয়া যায় না নির্বাচন কিভাবে হবে। গণপরিষদ আগে হবে না একই দিনে হবে, নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, নাকি আগের সিস্টেমে নির্বাচন হবে। আমরা তো রাজনৈতিক দল যারা আছেন, যারা এখন এই আলোচনা টেবিলে আছেন, ওনাদের মতো ডিভিশন এত দিন ধরে পারা যাচ্ছে না, 1 মাসের এক্সটেনশনেও হচ্ছে না। তাহলে আমরা এখন কিভাবে ধরে নিব আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এবং এই সরকার করতে পারবে? আমাদের মনে তো সন্দেহ জাগে যে এটা হবে কি না হবে না, এই ফরম্যাটে হবে কি হবে না। এখন পিআরের এইটার পরে যদি বিএনপি জামাত আবার ওঠে বলে আমরা আন্দোলনে আছি, পিআর নিয়ে আসলে আন্দোলন থেকে যাব না, টেবিলের মধ্য থেকে সরে গিয়েছে, জামাত আন্দোলনে চলে গিয়েছে। এখন বলবো পিআর দেন, পিআরটা দিবেন, আবার বলবো না জাতীয় নির্বাচনটা আরেকটু সরান, স্থানীয় নির্বাচনটা দেন, না হলে আমরা দেখতে পারবো না এই সরকার পারবে কিনা ইলেকশনটা করতে। এই এত ঝামেলার মধ্যে আপনি কি করে এই দেশটাকে সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন, আমি খুব সন্দিহান। দ্বিতীয়ত হলো আপনার বিদেশি শক্তি, দেশি শক্তি, আইন শৃঙ্খলা, দেশের অর্থনীতির অবস্থা একদম খুব অবস্থাই খারাপ। এটা ঠিক ফিক্স না করা পর্যন্ত কতটুকু কী হবে আল্লাহ জানে। নির্বাচনে আপনি 14 মতো আরেকটা করতে চাচ্ছেন, বৃহত্তর স্টেক হোল্ডার বাদ দিবেন, আওয়ামী লীগের বাদ দিয়ে ফেলছেন, কথা বলছেন জাতীয় পার্টির, কিন্তু এখন জাতীয় পার্টি নিয়ে কয়েকদিন থেকে বন্ধ। আপনারা জাতীয় পার্টিকে সরাই দিতে চান, দেন, যদি সরাই দেন, জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, আরও 28টা দল নাই, সব মিলে থাকবে না। আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলছেন 12 মাস পরে জাতীয় পার্টিকে বন্ধ করবেন, ওই 24-এর ইলেকশনে তো 28টা দল গেছে, এগুলো তো বন্ধ করতে হবে। তাহলে কাকে নিয়ে ইলেকশন করবো আমরা? তো এই জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল একটার পর একটা দ্বারা নিয়ে আসছে, যে দ্বারাগুলো তাদের সামনে আসবে, এদেরকে কেটে ফেলতে হবে ঘাসের মতন, স্মুথ করে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা করতে হবে। বৃহত্তর একটা রাজনৈতিক দল বিএনপি, তাদের সহযোগী অনেকরা আছেন। আর তো আওয়ামী লীগরে বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো এই দেশের সমস্ত রাজনৈতিক দল এক হলেও তো নাই। আপনি সংসদে যাবেন, সেই সংসদে কিন্তু বিরোধী দল দুর্বল হবে, এই বৃহত্তর দলগুলো যদি বাইরে থাকে। জামাত, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিও নাই, বাকিগুলো নাই, সেই সংসদে জামাত বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো বিরোধী দল কারা? কয়টা আসন হবে? এখন আসন বাগাবাগি যদি ফিক্সড হয়, আমির নির্বাচনে ফিক্সড হয়, তাহলে হয়তো বা নির্বাচনটা সুন্দর হতে পারে সবাই মিলে। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে এখন দেশ খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আছে। এই তাজুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই জুনায়েদ সাকি আপনার কাছে। যেহেতু আমরা বলছিলাম গণভোটের আসলে পদ্ধতি এবং সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো দ্বিমত রয়েছে, আপনার কি মনে হয় এই গণভোট কি আসলে বর্তমান রাজনৈতিক বিরোধ আদৌ মেটাবে, নাকি নতুন করে আবার সংকট তৈরি করবে? কারণ এর আগে আমরা দেখেছি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার বিষয়ে গণভোট অচল অবস্থা ভাঙার বদলে সেখানে গভীর বিভাজন ডেকে এনেছিল, এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গণভোটের মাধ্যমে রাজনৈতিক বিরোধ মেটানোর চেষ্টা নতুন সংকট সৃষ্টি করবে। আপনারও কি মনে হয় এই সংকট কি আসলেই আছে বা সৃষ্টি করবে? ধন্যবাদ। আমি সমালোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দুঃখ প্রকাশ করছি একটু দেরিতে আসার জন্য। সব জায়গাকে একাকার করার কিছু নেই, উদাহরণ আমরা দেই, কিন্তু প্রত্যেকটা প্রেক্ষাপটের যে পার্থক্য থাকে সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই এক একটা প্রসঙ্গ সামনে আসে। আমরা রাজনৈতিকভাবে অনেক কথাবার্তাও বলি, সেগুলো হয়তো যার যার রাজনৈতিক অবস্থান থেকে বলা হয়, কিন্তু যখন কোনো কংক্রিট বিষয় নিয়ে কথা বলি সেখানে কিন্তু কি হচ্ছে তথ্যগতভাবে সেটা পরিষ্কারভাবে জেনেই বলাটা ভালো। আমাদের জুলাই সনদ তৈরি হয়েছে, এই ঐকমত্য কমিশনের কাজটা ছিল এটা ফ্যাসিলিটেট করা, সেটা করেছেন এবং সফলভাবে তারা একটা জুলাই সনদ তৈরি করেছেন। এর মধ্যে ঐকমত্যের অংশ আছে, নোট অফ ডিসেন্টের অংশ আছে, এবং নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের ব্যাপার নিয়েও একটা কংক্রিট জায়গায় আসা হবে যে এটা জনগণ ঠিক করবেন, যাদেরকে বিজয়ী করবেন সেই প্রস্তাব অনুযায়ী নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে। এখন যেটা শেষ অংশে এসেছিল যে বাস্তবায়ন কিভাবে হবে, তো বাস্তবায়নের দিক থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে কয়েকদিন ধরে আলোচনা হয়েছে, আমরা সময় নিয়েছিলাম, সবার সাথে কথা নিজেরাও বলেছি, এবং এখনও শেষ হয়নি। তবে আজকে যে অগ্রগতিটা হয়েছে সেটা হচ্ছে যে মোটামুটিভাবে যা গণভোটের বিষয়ে একটা ঐকমত্যের জায়গা হয়েছে। দুটো বিষয় ছিল, একটা হচ্ছে আইনি বাধ্যবাধকতা তৈরি করা, আর একটা হচ্ছে যে এটাকে টেকসই করা। আইনি বাধ্যবাধকতার জায়গা থেকে কে এই আইনি বাধ্যবাধকতাটা তৈরি করবে, একটা হচ্ছে কোর্টের পরামর্শ থেকে হতে পারে, আর একটা হচ্ছে জনগণ গণভোটের মধ্যে দিয়ে এই আইনি বাধ্যবাধকতার জায়গাটা তৈরি হতে পারে। সেক্ষেত্রে প্রস্তাব এসছে যে কনকারেন্ট ইলেকশন, মানে হচ্ছে একইভাবে একই দিনে জাতীয় নির্বাচনও হবে আবার গণভোটও হবে, দুটো ব্যালট থাকবে, একটা হানা ভোট আর একটা হচ্ছে জাতীয় নির্বাচনের ভোট। সেখানে হবে যে জুলাই জাতীয় সনদ, যেখানে তার ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট অংশ আছে, বাস্তবায়নের পদ্ধতিও লেখা আছে, সেই সনদের পক্ষে বিপক্ষে জনগণ ভোট দিবেন। জনগণ যদি এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোট দেন যে জুলাই জাতীয় সনদ পক্ষে, তার মানে এটা জনগণ কর্তৃক এটা একটা বৈধতা পেল, এবং এইটা একই সাথে আগামী পার্লামেন্ট যেটা হবে, যে আইনসভা হবে, সেই আইনসভার কি ক্ষমতা হবে,
আইনসভা যদি সাধারণ সংশোধন হিসেবে এটা করে তাহলে ভবিষ্যতে কোর্ট কর্তৃক এটা চ্যালেঞ্জ হতে পারে। তাহলে আইনসভার যাতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে, অর্থাৎ সংবিধান মৌলিক সংস্কার করার ক্ষমতা থাকে, কোনো কিছু গঠন করার ক্ষমতা থাকে, সেইটা জুলাই জাতীয় সনদের যেমন গণভোট হবে, একই সাথে গণভোটের এটাও একটা অর্ডিন্যান্স থাকবে যে এই গণভোটের মাধ্যমে আগামী মানে একই সাথে যে সংসদ নির্বাচনটা হচ্ছে কিংবা জাতীয় সংসদ কিংবা আইনসভাটা তৈরি হচ্ছে, সেই আইনসভাকে এই ক্ষমতা দেওয়া হবে। আইনসভা জনগণ কর্তৃক ক্ষমতা পাচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করার এবং জুলাই সনদের ভিত্তিতে। কাজেই এই সংসদে গৃহীত রিফর্মড কনস্টিটিউশন যেটা হবে সেটা আসলে ভবিষ্যতে আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা নয়। এখন আমাদের এখানে এটাও আলোচনা হয়েছে যে প্রথম অধিবেশনেই এই জুলাই জাতীয় সনদ যেটা তৈরি করা হয়েছে সেটার ঐকমত্যের অংশ বাস্তবায়ন হয়ে যাবে, নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠতা যদি থাকে তাহলে সেভাবে হবে, যদি সংখ্যাগরিষ্ঠ না থাকে আলোচনা করে যতটুকু কনসেনসাস হবে সেটার ভিত্তিতে হবে। এবং যে ধরনের একেবারে স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস লাইক আপার হাউস লোয়ার হাউস উচ্চকক্ষ, সেখানে তখন ওইটা পাশ হয়ে গেলে ওই অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে এবং অন্যান্য জিনিস ঘটবে। ফলে এইখানে একটা সমাধানের পথের জায়গায় আমরা অনেক দূর অগ্রগতি হয়েছে, যদিও এখনও একেবারে কি বলে যে ধরেন ভাষা কিংবা খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা প্রস্তাব করেছি যে কমিশন একটা প্রস্তাব লিখিতভাবে দেবে যাতে করে কারো আপত্তি থাকলে সেই জিনিসটা আলোচনা করতে পারি। ছোট ছোট বিষয় যে ওই একই দিনে হবে, গণভোটটা কি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হবে নাকি আগে হবে? এখন পর্যন্ত যেটা দেখা গেছে অধিকাংশ দল একই দিনে নির্বাচন করার পক্ষপাতী, কয়েকটি দল বলেছে যে না গণভোট আগে হয়ে যাওয়া ভালো। এখন এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আগামী 2 দিন আড়াই দিন সময় আমরা নিয়েছি যেখানে আমরা আলাপ আলোচনা শেষ করব যাতে করে আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারি। এইটা পৌঁছানোর মানে হচ্ছে রাজনৈতিক সংকটের যে সম্ভাবনা দেখা দিয়েছিল আন্দোলন কিংবা যার জায়গা থেকে সেটা আপাতত মানে সেটা থাকছে না। এরপরও কিছু দাবি দেওয়া থাকবে, কেউ চাইবেন পিআর পদ্ধতি ইলেকশন হোক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা কনসেনসাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যমান পরিস্থিতিতেই নির্বাচনটা হওয়ার জায়গা। কারণ আমরা যে কথাটা ফান্ডামেন্টালি গ্রহণ করেছি যে ভালো মন্দ যাই হোক এই অভ্যুত্থানের পরে 106-এর মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে। কাজেই এইটা একদিকে যেমন সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আছে, আবার আরেকদিকে যে বিশেষ পরিস্থিতি 106 মানে কিন্তু পরিস্থিতি সংবিধান দিয়ে আর ব্যাখ্যা করতে পারছেন না, ডক্ট্রিন অফ নেসেসিটি। তার মানে এটা একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা বিশেষ পরিস্থিতি সরকার, আবার অন্যদিকে এসে একটা সাংবিধানিক ধারাবাহিকতা মেনটেন করছে। এই যে তার একটা মানে দুইটা দিককে একসাথে ধারণ করার বিষয়, সেই বিষয়টাতে যখন আমরা যাচ্ছি তখন আমরা কনসেনসাসকেই ভিত্তি হিসেবে নিব। কেননা এই সরকারের ভিত্তিটা হচ্ছে এই রাজনৈতিক আন্দোলনকারী শক্তিসমূহের কনসেনসাস। এই কনসেনসাসকে ব্রেক করাটা কোনোভাবেই এখানে সম্ভব ঠিক হবে না, কারণ কনসেনসাস ব্রেক করলেই আর এই জনগণের কর্তৃক যে বৈধতাটার জায়গাটা তৈরি হয়েছে, যেটা এখনো পর্যন্ত কোনো আইনি জায়গা নেই, কিন্তু এই জায়গাটা ভেঙে যাবে। ফলে আমরা কনসেনসাসের ভিত্তিতে সেই নির্বাচনী উত্তরণটা হবে, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে এবং এইটা এখন প্রায় অনিবার্য একটা ব্যাপার। এইখান থেকে কোনো শঙ্কা আশঙ্কা এটা আমাদের জনগণের মধ্যে থাকা ঠিক হবে না। জনগণের ঐক্যবদ্ধ শক্তি হওয়া উচিত। আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যে 26-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে যাবে। যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা হয়তো এই প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করবে। যে কোনো ধরনের আশঙ্কা সৃষ্টি এটাকে ক্ষতিগ্রস্ত করার একটা প্রক্রিয়া, সুতরাং সেই প্রক্রিয়াগুলোকে